উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন উদযাপনে সারা দেশে শোভাযাত্রা, অংশ নেবেন সর্বস্তরের মানুষ। সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নানা অনুষ্ঠান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রধানমন্ত্রী নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান। বিশ্বসেরা 10টি পরিবেশ বান্ধব পোশাক কারখানার 7টি এখন বাংলাদেশে। স্বীকৃতির অপেক্ষায় আরও 280টি প্রতিষ্ঠান। বন্দরের আশেপাশে 12টি নতুন ঘাট নির্মাণের পরিকল্পনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সুফল পেতে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন বলছে বন্দর সংশ্লিষ্টরা। এবং মারা গেলেন মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কাকন বিবি। চলছে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি। সময় সংবাদে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্যে আজ আনন্দ শোভাযাত্রা করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হবে সংবর্ধনা। দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদযাপনের উদ্বোধনী পর্বে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে বঙ্গবন্ধুর জাতীয় স্টেডিয়ামে হবে সাংস্কৃতিক ও আলোক উৎসব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমাবেত হবেন সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, পরিদপ্তর ও সংগঠনের ব্যক্তিরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, বাংলা একাডেমি ও দোয়েল চত্বর থেকে জিপিও হয়ে শোভাযাত্রা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেট দিয়ে প্রবেশ করবে। এছাড়া শিল্পকলা মৎস্য ভবনের সামনে দিয়ে কদম ফোয়ারা হয়ে প্রেসক্লাব ও বাইতুল মোকাররম মসজিদের সামনে দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর গেট দিয়ে প্রবেশ করবে। বাংলাদেশ ব্যাংক চত্বর, দৈনিক বাংলা মোড়, শিল্প ভবন, নগর ভবন ও গোলাপশাহ মাজার দিয়ে আসা শোভাযাত্রা প্রবেশ করবে স্টেডিয়ামের পূর্ব গেট দিয়ে। এখানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অফিসের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। এছাড়া কোনো প্রকার দাহ্য বস্তু বহন করতে নিষেধ করা হয়েছে। উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। সকালে খুলনা জেলার প্রশাসনের উদ্যোগে শিববাড়ি মোড় থেকে আনন্দ র্যালি বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শহীদ আতসি পার্কে গিয়ে র্যালিটি শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কোয়ার থেকে জেলা প্রশাসক রেজানুল হাসানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রা চলছে। আমরা সরাসরি চলে যাব আনন্দ শোভাযাত্রায়। সেখানে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। স্বল্পোন্নত দেশ থেকে ময়মনসিংহ স্বল্পোন্নত দেশ থেকে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত হয়। জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করার যে বিষয়টি রয়েছে সেটিকে সারা দেশব্যাপী উদযাপন করা হচ্ছে। তারই অংশ হিসাবে ময়মনসিংহে সেই বিষয়টি উদযাপন করা হচ্ছে। ময়মনসিংহের জেলা প্রশাসনের উদ্যোগে এখানে একটি বর্ণাঢ্য র্যালি হচ্ছে। সার্কিট হাউস মাঠ থেকে যে র্যালিটির শুরু হয়েছে সেই র্যালিটি এই মুহূর্তে টাউন হল মোড় অতিক্রম করছে এবং এই টাউন হল মোড়ে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে ময়মনসিংহের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ময়মনসিংহ শহরের এবং শহরের আশপাশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে অংশগ্রহণ করছে এবং একের পর এক বর্ণিল সাজে র্যালিতে অংশগ্রহণকারীরা এই রাস্তা অতিক্রম করছেন। আমরা একটু বলে রাখি যে আজকের এই যে ঐতিহাসিক বিষয়টি উদযাপন করা হচ্ছে সেই উদযাপনটি উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং তার সাথে ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেউদ্দিন, পুলিশের ময়মনসিংহ
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি সহ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন এবং ধর্মমন্ত্রীর উদ্বোধনের বেলুন উড়িয়ে উদ্বোধনের পর থেকেই সেই র্যালিটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং স্বল্পোন্নতের দেশে স্ট্যাটাস হতে বাংলাদেশের নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের যে ঐতিহাসিক ঘোষণাটি এসেছে সেই ঘোষণাটি এখানে উদযাপন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সংগঠন এখানে বাদ্য বাজনা নিয়ে অংশগ্রহণ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সবাই আনন্দ ঘন পরিবেশে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। তো এখানে সার্কিট হাউস থেকে যে র্যালিটি শুরু হয়েছে সেই র্যালিটি গাঙ্গিনাপার মোড়ে গিয়ে শেষ হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে আনন্দ শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। এবার আমরা সিলেটে যাব। সিলেটের আনন্দ শোভাযাত্রার খবর জানবো সহকর্মী ইকরামুল কবিরের কাছ থেকে। ইকরাম, আফজাল, আপনি জানেন যে ইতিমধ্যে 64 জেলায় একই সাথে র্যালি শুরু হয়েছে। আমি সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্ন আয় থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার যে সাফল্য বাংলাদেশে উন্নীত করেছে সেই সাফল্যে শোভাযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এবং শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে শোভাযাত্রা বিপুল সংখ্যক মানুষ এখানে অংশগ্রহণ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সবগুলো প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং র্যাব, পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে যে র্যালিটি শুরু হয়েছে, ইতিমধ্যে র্যালিটিতে অংশগ্রহণ করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মুসাম্মদ নাজবরানা খানমের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালি শুরু হয়েছে। এখন র্যালিটির এখনই বের হবে, জেলা প্রশাসনের কার্যালয় থেকে এইমাত্র বের হয়েছে এবং বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এখন জেলা প্রশাসনের কার্যালয় থেকে এইমাত্র র্যালিটি বের হলো। বের হয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন আফজাল যে র্যালিটি এখন বের হয়েছে আর র্যালিটি এগোচ্ছে। র্যালিতে আছে আরও র্যালিতে রয়েছে সিলেটের জেলা প্রশাসক নুমিরি জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা গোলাম কিবরিয়া রয়েছেন, এসএমপির কমিশনার এবং পুলিশ সুপার মনিরুজ্জামান সহ এই র্যালিতে সবাই প্রশাসনের বিভিন্ন যে অফিসগুলো রয়েছে, প্রশাসনের যে অফিস এবং প্রশাসনের যে আধা সরকারি নিয়ন্ত্রণাধীন যে আধা সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই র্যালিতে অংশগ্রহণ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে র্যালিটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং র্যালির অগ্রভাগে রয়েছে প্রশাসনের শীর্ষ পর্যায়ের নেতা কর্মকর্তারা রয়েছে, বিভাগীয় কমিশনার ডক্টর মুসাম্মদ নাজবরানা খানম, জেলা প্রশাসক নুমিরি জামান, এসএমপির কমিশনার গোলাম কিবরিয়া এবং পুলিশ সুপার মনিরুজ্জামান সহ প্রশাসনের যারা আছেন, বিভাগীয় এবং জেলা পর্যায়ের প্রশাসনের যারা আছেন সবাই রয়েছেন এবং এই র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং শহীদ মিনারে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হবে। আসলে এই যে বাংলাদেশের যে উন্নতি, বাংলাদেশের যে উত্তরণ, বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় বাংলাদেশের প্রতিটি মানুষকে আজ বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে। সবাই আনন্দ ভরে বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এই ছিল সিলেটে আনন্দ শোভাযাত্রার সর্বশেষ খবর। আফজাল, সিলেট থেকে আনন্দ শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। এবার আমরা রংপুরে যাব। রংপুরে আনন্দ শোভাযাত্রার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রতন সরকার। রতন, আপনি জানেন যে আজকের এই স্বল্পোন্নত বাংলাদেশ থেকে এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশে যখন পরিণত হয়েছে, তখন কিন্তু সারা দেশের মতো আমাদের এই উত্তরের জনপদ রংপুরেও মানুষের মধ্যে একটি আনন্দ, উৎসাহ, উল্লাস, উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। এখানে আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, জেলা প্রশাসনের বিভিন্ন উইংগুলো যা রয়েছে, তারা সবাই কিন্তু তাদের পক্ষ থেকে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করে তারা এই দিনটি উদযাপন শুরু করেছে। আজ সকালে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর একটি র্যালি বের হয়েছে রংপুর শহরে, বর্ণাঢ্য একটি র্যালি, যেখানে মানুষের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। আমরা এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ এখন যে উন্নয়নের অগ্রযাত্রায় যাত্রা শুরু করেছে, এটিকে অদম্য যাত্রা বলা হচ্ছে, এবং এই আজকের এই ঘটনার মধ্য দিয়ে সারা জাতি, সারা দেশের মানুষ যে একটি আরও একটি বড় অর্জন, আমাদের যেসব বড় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ যে ধরনের বড় বড় অর্জনগুলো, তার থেকে কম ভাবছেন না এখানকার মানুষ। আমরা জেনেছি এই শোভাযাত্রা শেষ করে একটি রংপুরের টাউন হলে সেখানে একটি বড় একটি সমাবেশ হবে, আলোচনা সমাবেশ হবে। সেখানে অসংখ্য মানুষ এরই মধ্যে উপস্থিত হয়ে গেছে, সেখানে র্যালিটি পৌঁছে গেছে। তো আফজাল, আসলে রংপুরে আমরা এখনো যদি দেখি যে এই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এখনো অনেক সংগঠন, এমনকি ব্যক্তি পর্যায়েও অনেকে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এখানকার উপস্থিত যারা তারা বলছে যে বর্তমান সরকারের এই অর্জন একটি বিশাল অর্জন, যেটি আসলে আমাদের জাতীয় পর্যায়ের যেসব অর্জনগুলো রয়েছে তার থেকে কোনোভাবেই কোনো অংশেই কম না। তো আফজল, এই ছিল হচ্ছে রংপুরে উন্নয়নশীল দেশে অগ্রযাত্রার শুরুতে এই সপ্তাহব্যাপী একটি উদযাপনের সর্বশেষ খবর। আফজাল। রংপুর থেকে আনন্দ শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। এর আগে আনন্দ শোভাযাত্রার খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুন রশিদ, এবং এরপরেই সিলেট থেকে আনন্দ শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। এবার যাচ্ছি অন্য প্রসঙ্গে। মেড ইন বাংলাদেশের গর্ব তৈরি পোশাক খাত। বিশ্বসেরা 10টি পরিবেশ বান্ধব পোশাক কারখানার 7টি এখন বাংলাদেশে। পরিবেশ বান্ধব স্বীকৃতির অপেক্ষায় রয়েছে আরও 280টি পোশাক কারখানা। এসব অর্জন অর্থনীতিকে আরও টেকসই করবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে উদ্যোক্তারা বলছেন, দেশের পণ্য ব্র্যান্ডিংয়ে বাংলাদেশকে পাড়ি দিতে হবে অনেক দূরের পথ। সবুজ শিল্পায়ন নিয়ে কামরুল হাসান সবুজের রিপোর্ট। এটি কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নয়, তবুও এভাবেই দেশের প্রতি সম্মান জানিয়ে দিনের শুরু হয় এখানে। এরপর শপথ পাঠ, তারপর সুই সুতার মেশিনে মনোযোগ পোশাক তৈরিতে। কারখানাটিতে কর্মরত প্রায় 2500 শ্রমিকের জন্য শ্রমবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবহার করা হয় স্কাইলাইট, হেলিকপ্টার ফ্যান। প্রোডাকশন ফ্লোরেই রয়েছে ছোট্ট বাগান। সকালবেলা আমরা 10 মিনিট আগে এসে সবাই একসাথে দাঁড়ায় জাতীয় সঙ্গীত গাই, গাওয়ার পরে আমার সব মন ভালো হয়ে যায়, আমরা কাজে বসি। বাইরে আবহাওয়াটা পাই, আবার সূর্যের আলো পাই। যে ফ্লোরের ভিতরে রয়েছি না বাইরে রয়েছি আমরা বুঝতে পারি না। এই কারখানাটিতে জ্বালানি সাশ্রয়ে ব্যবহার করা হয় সোলার প্যানেল, জ্বালানো হয় এলইডি লাইট। প্রতিটি সেলাই মেশিন চালানো হয় তুলনামূলক অর্ধেক বিদ্যুৎ খরচের সার্ভো মোটরে। উৎপাদন খরচ কমাতে স্টিম বয়লারের পরিবর্তে স্থাপন করা হয়েছে থার্মোয়েল হিটার। প্রয়োজনীয় তাপ উৎপাদনে পোড়ানো হয় কারখানার ঝুট কাপড়। রয়েছে বৃষ্টির পানি ধরে রাখার সুব্যবস্থা, আর ব্যবহৃত পানি শোধন করে ব্যবহার করা হয় বারবার। মেয়েরা অনেক পজিটিভ যখন থাকে তখন অটোমেটিক প্রোডাকশনের সাথে একটা গুড প্রোডাকশন আসে, যেটা আমরা প্র্যাকটিক্যালিও এখানে পাচ্ছি। আমরা বলে থাকি যে 3R কনসেপ্ট, যেটা হলো রিডিউস, রিউজ, রিসাইকেল। কর্তৃপক্ষ যদি এটা যথার্থভাবে ব্যবহার করে তবেই এটা একটা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি হিসেবে গড়ে উঠতে পারে। এত সব নিয়ম মেনে গড়ে তোলা এই রেমি হোল্ডিংস লিমিটেডই বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা। শুধু তাই নয়, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ অনুযায়ী বিশ্বের সেরা 10টি পোশাক কারখানার 7টি এখন বাংলাদেশে। এই উদ্যোগগুলা সীমিত যেন না থাকে, এইটা মানে পুরা সেক্টরে যেন জিনিসটা ছড়ায়। যখন নেগোসিয়েশন করি আমরা কোনো বাইরের সাথে, যখন শুনে আমরা কোন ফ্যাক্টরি থেকে আসছি, তখন অবভিয়াসলি একটা সুবিধা হয়। চলতি বছর এই লিডের সর্বোচ্চ সনদ প্লাটিনাম স্বীকৃতি পাবে আরও কয়েকটি কারখানা, এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। গ্রিন ফ্যাক্টরি আমরা কাজ করছি, আশা করছি আমরা হয়তো আগামী 2-3 মাসের মধ্যে আমরা সার্টিফিকেট পাবো গ্রিন প্লাটিনাম। 280টা রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেখান থেকে গ্রাজুয়ালি আসতেই থাকবে। লিড আসবে, গোল্ড আসবে, সিলভার আসবে। গত 3 বছরে আমাদের ব্র্যান্ডিং 1000 গুণে ভালো হয়েছে, কিন্তু এখানে আরো অনেক কাজ করা বাকি আছে। সবুজ শিল্পায়নের পথে বাংলাদেশের এই অগ্রযাত্রা শিল্প খাতকে দিবে আরো শক্তিশালী ভিত, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। এখন পর্যন্ত আমরা এটির ভ্যালু সেইভাবে পাচ্ছি না, তবে ধীরে ধীরে বাংলাদেশের এই খাতে পরিচিতি তৈরি হচ্ছে, এটাও দীর্ঘমেয়াদে আমাদের জন্য ইতিবাচক। উদ্যোক্তাদের এসব অর্জন নিঃসন্দেহে গর্বের, এবং এসব অর্জনের মধ্য দিয়েই বিশ্ববাজারে নতুন করে আস্থার জায়গা করে নিচ্ছে মেড ইন বাংলাদেশ।
এ অবস্থায় সংশ্লিষ্টদের পরামর্শ, সক্ষমতার সবটুকু কাজে লাগাতে নজর রাখতে হবে নতুনত্বের খোঁজে, সেই সঙ্গে বাড়াতে হবে খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর গবেষণার পরিসর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আদমজী ইপিজেড, নারায়ণগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে, গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে সক্রিয় দালাল চক্র, কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজশের অভিযোগ সচেতন মহলের। মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কাকন বিবি আর নেই। গত রাত 11:30টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ধক্যজনিত নানা জটিল রোগে তিনি ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাকন বিবি মহান স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে। চিকিৎসকরা জানান, প্রায় বছর খানেক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। কয়েক দফা চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও গত 19শে মার্চ আবারও ভর্তি হন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার রাত 11:30টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই অসুখ অবস্থা আমার মা ডাকা গেল, কোনো জায়গায় লাগলো না, সার্টিফিকেটও বিরভূতি লাগলো আমার জায়গাটা। আমি চাই শেখ হাসিনা সরকারের কাছে। উনি সিভিয়ার নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন এবং সেটা নিউমোনিয়া থেকে রক্তে সংক্রমণ হয়েছিল। এর আগে আমরা 2-3 ঘন্টা ওনার ব্লাড প্রেশার পাচ্ছিলাম না। তো 11:05 উনি কার্ডিয়াক অ্যারেস্টে যাওয়ার পর আমরা সিপিআর দিয়েছি এবং যা যা করা দরকার আমরা করেছি, কিন্তু 11:30-এর দিকে উনি এক্সপায়ার করেন। সকালে কাকন বিবিকে শেষবারের মতন দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় জমান অনেকে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারা বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আজকে ওনার ডেড বডি আমার অ্যাম্বুলেন্স দিয়ে ওনার গ্রামের বাড়ি দোয়ারা বাজার আমরা পাঠিয়ে দিয়েছি। ওনার আত্মীয় স্বজন ওনার মেয়ের সাথে ছিলেন। ওখানে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসর নামাজের পরে ওনাকে গ্রামের বাড়িতে নিজস্ব পারিবারিক অবস্থানে দাফন করার কথা। 1995 সালে ভারতের মেঘালয়ের নেত্রাই হাসিয়াপল্লীর একটি গারো পরিবারে জন্মগ্রহণ করেন কাকন বিবি। পরবর্তীতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ছিরাগাঁও গ্রামে তিনি বসবাস শুরু করেন। 1971 সালে মাত্র 3 দিন বয়সী কন্যা সন্তান সখিনাকে রেখে স্বাধীনতা যুদ্ধে যোগ দেন। টেংরাটিলা, আমবাড়ি, বাংলা বাজার ও মহব্বতপুর সহ প্রায় 9টি সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া সহ দেশের পক্ষে গুপ্তচর বৃত্তিও করেন এই বীরাঙ্গনা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য 1996 সালে এই মহিষী নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে সরকার। সময় সংবাদ, সিলেট। নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বাকি 3 জনের মরদেহ বুঝে নিয়েছে বাংলাদেশি দূতাবাস। স্থানীয় সময় সকালে 9টার দিকে দূতাবাসের সামনে অনুষ্ঠিত হয় তাদের নামাজে জানাজা। দুপুর 1:30টার দিকে রওনা হওয়ার কথা রয়েছে মরদেহবাহী বিমান। বাংলাদেশ সময় 3টার দিকে মরদেহবাহী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, ঠিকাদার আলিফুজ্জামান এবং মেডিকেল শিক্ষার্থী পিয়াস রায়ের মরদেহ গতকাল দুপুরের দিকে শনাক্ত করে কাঠমান্ডু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গত 12ই মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণের সময় বিধ্বস্ত হলে 49 জন মারা যান। এর মধ্যে সোমবার 23 বাংলাদেশি মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। আমদানিকৃত চাল, ডাল ও চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত বাজারে সরবরাহ করতে আরও 12টি নতুন ঘাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের আশেপাশে লাইটারের জাহাজ থেকে পণ্য খালাসের এই ঘাট নির্মাণের অনুমতি দেওয়া হবে। তবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নিজেদেরকে যন্ত্রপাতি স্থাপন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে 16টি ঘাট কখন গড়ে উঠেছিল তার কোনো সঠিক রেকর্ড পাওয়া যায়নি। যেখানে লাইটারের জাহাজ থেকে পণ্য খালাস করে ট্রাক যোগে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন গুদামে। আমদানিকৃত পণ্যের তুলনায় ঘাটের সংখ্যা কম হয়, প্রায় লাইটারের জাহাজগুলোকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায়। আর সেই মানদাতা আমলের যন্ত্রপাতি দিয়েই লাইটারের জাহাজ থেকে পণ্য খালাস করা হয়। আমাদের বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত অঞ্চল আছে লাইটার আনলোড করার, সেগুলি কিন্তু ইকুইপড না, সেগুলি সে আমদাতার আমলের পরে আছে। এত পরিমাণ মাল আসছে যে এই পরিমাণ মাল ডিসচার্জিং করার মতো পজিশন কিন্তু এখানে নাই, যার কারণে কোস্টারও ড্যামারেজ খাচ্ছে
মাদার শিপও ড্যামারেজ খাচ্ছে। এই অবস্থায় বন্দরের পার্শ্ববর্তী এবং কর্ণফুলী নদীর তীর ঘেঁষে আরও নতুন 12টি ঘাট স্থাপনের অনুমতি দেবে বন্দর কর্তৃপক্ষ। শুধু ঘাট দিলে হবে না, এখানে পর্যাপ্ত ইকুইপমেন্টগুলো রাখতে হবে যাতে পণ্যগুলো নামানো যায়। যারা এইটা পরিচালনা করবে, যে ঘাটগুলো তারাই নির্মাণ করবে। আমরা শুধু ওই জমিগুলো হয়তো তাদেরকে লিজ দেব। আমরা এই বিষয়ে কাজ করছি এবং খুব দ্রুততার সাথে এই বিষয়টা আমরা দেখছি। তবে ঘাট নির্মাণের অনুমতি দেওয়ার আগেই পণ্যবাহী ট্রাক চলাচলের রাস্তা তৈরির তাগিদ এ বন্দর ব্যবহারকারীর। যানজটের কারণে কন্টেনার বা পণ্য, ব্রেক বাল্ক বলেন, কন্টেনারের পণ্য বলেন, ওগুলি আনা নেওয়ায় যথেষ্ট আমাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এগুলি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটুকুলির সাথে সাথে হয়ে যায়, তাহলে এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা পজিটিভ এফেক্ট বয়ে আনবে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ঘাটের দৈর্ঘ্য বড় হলো অন্তত 100 মিটারের যেটি থাকতে হবে। সে সাথে পণ্য পরিবহনের জন্য পর্যাপ্ত রাস্তারও ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। পাসপোর্ট কার্যালয়ে দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ ছাড়া এমন অপকর্ম সম্ভব নয় বলে মনে করেন সচেতন মহল। আর কর্মকর্তারা বলছেন দালালদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। হানিফ, সাজেদুল, সাইফুল ও মেহেদি হাসান গাইবান্ধার দুর্গম চরাঞ্চল হরিচণ্ডীর এই মানুষগুলো এসেছিলেন পাসপোর্ট করতে। তাদের অভিযোগ, শুভ নামে এক দালাল পাসপোর্টের জন্য সরকারি খরচের বাইরেও তাদের কাছ থেকে হাতিয়ে নেয় অতিরিক্ত 3000 করে টাকা। 4 দিন আসছি, আসার পরে ক্ষেত্রে আজকেও আসছি, আজকে অফিস থেকে আমাদের পাসপোর্ট দিচ্ছেন। সব বেচা কিনে করে টাকা জমা দিছি, একজন 3 লক্ষ করে টাকা জমা দিছে। পাসপোর্ট না দিলে আমাদের ওই টাকাও মার, এখানেও আমাদের কোনো অস্তিত্ব নাই। মেশিন খারাপ, এটা সেটা বইলা আমাদের যে হয়রানিগুলো উনি করতেছে, ফোন তো ধরেই না, ফোন রিসিভ করে না, আবার মেসেজ পাঠায়, ভাই আমি খুব বিজি লোক। যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত শুভকে পাওয়া যায়নি। শুভর মতো দালাল ও অফিসের কর্মকর্তা কর্মচারীদের হয়রানির পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা নেয়ার অভিযোগও অনেক। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এমন পরিস্থিতি বলে মনে করে সচেতন নাগরিক কমিটি। অটোমেশন বা আমরা বলি ডিজিটাল পদ্ধতি যেটাই বলি, সেটার মাধ্যমে এই ফি দিয়ে এই জিনিসটা দ্রুত পাওয়ার, সময় মতো পাওয়া, সেটা নিশ্চিত করার জন্য আসলে স্বচ্ছতাটাই নিশ্চিত করা জরুরি। পাসপোর্ট অফিসের ভেতরে ও বাইরে ফর্ম পূরণ করে দেওয়ার নামে দালালদের চিত্র গোপন ক্যামেরায় ধরা পড়লেও এই অফিসের কর্মকর্তা বলছেন তাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন তিনি। সেবার যে পরিধি বেড়ে যাচ্ছে, গতি বেড়ে যাচ্ছে, সুনাম হচ্ছে, সেবার সুনাম সারা দেশে, সেক্ষেত্রে এটা অভিযোগটা অবশ্যই আমাদের সুনামকে ক্ষুণ্ণ করবে এবং আমরা সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য যা যা করা দরকার অবশ্যই তা করব। গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে গড়ে প্রতি মাসে প্রায় 800 মানুষ পাসপোর্ট করে থাকেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরো থাকছে, তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য, স্কুল কলেজ বন্ধ ঘোষণা, প্রায় 4000 ফ্লাইট বাতিল। গাছে গাছে মুকুলের সমারোহ দিনাজপুরের লিচু বাগানগুলোতে। গত বছর অনুকূল পরিবেশ না থাকায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত অনুকূল আবহাওয়া থাকায় এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদুল আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের সদর, বিরল, বোচাগঞ্জ, পার্বতীপুর ও বিরামপুর সহ 13 উপজেলাতেই কম বেশি লিচুর বাগান রয়েছে। লিচু বাগানগুলো মাদ্রাজি, চায়না, বোম্বাই, কাঁঠালি আর দেশি জাতের লিচুর মুকুলে ছেয়ে গেছে। তবে গাছে প্রচুর মুকুল আসলেও কালবৈশাখীর ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে। লিচুর মুকুল ঝরে পড়া রোধে দিনরাত বাগানে সেচ দিচ্ছেন বাগান মালিক ও বাগান ক্রেতা। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক স্প্রে করছেন। প্রতি বছর আগাম বাগান কিনে বেশ লাভবান হন বাগানীরা। মূল অনেক সংখ্যায় অনেক বেশি আসছে, সামনেবারে যা আসছিল তার থেকে অনেক বেশি। অনেক পরিচর্যা করতেছি, ঠিক আছে, যতটুকু পদক্ষেপ নেওয়া যায় অতটুকু আমরা চেষ্টা করতেছি। এখানে আছে বেদানা, চায়না থ্রি, তারপরে আপনার কাঁঠালি আছে, বোম্বাই আছে, মান্দ্রাজি আছে, গোলাপি আছে। আমাদের ফলগুলাকে বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে আমাদের জন্য খুবই লাভজনক হয়। অকালে মুকুল ঝরা ও অপরিপক্ক ফল পড়া বন্ধে শুরুতেই কীটনাশক স্প্রে করা দরকার বলে মনে করেন এই কৃষি বিশেষজ্ঞ। লিচুতে আপনার দুটো সমস্যা, একটা হচ্ছে একটা মাকড়সা, আর একটা হচ্ছে আপনার লিচুর যে বীজ, সে বীজের গোড়ায় একটা পোকা হয়। যদি আমরা এই দুটোকে নিয়ন্ত্রণ করতে পারি
তাহলে সুবিধা। এই অবস্থায় ভালো ফলনের জন্য রোগমুক্ত এবং পোকামাকড় প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। লিচুর যখন ছোট দানা বাঁধে সেই অবস্থায় এবং পরিপক্ক অবস্থায় কিভাবে এটাকে রোগমুক্ত এবং পোকামাকড় মুক্ত রাখা যায় এ বিষয়ে আমরা আমাদের দলীয় আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা এবং আমাদের প্রশিক্ষণেও আমরা সেই বিষয়গুলো কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। জেলার ৫,১৮৪ হেক্টর জমির বাগানে ২৪,৬১২ মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, দিনাজপুর। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। এই মুহূর্তে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। আফজাল, আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রাটি রাজশাহীর আলুপট্টি মোড় থেকে শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মূলত এই শোভাযাত্রাটির আয়োজন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন শোভাযাত্রার একটি খণ্ডচিত্র। মূলত নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় মূলত এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং সর্বস্তরের মানুষের এখানে আগমন আছে। পাশাপাশি বিভিন্ন সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলো ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই শোভাযাত্রায় অংশ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু এই শোভাযাত্রা চলছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় এটি একটি সাফল্য উল্লেখ করে তারা এই শোভাযাত্রার আয়োজন করেছে। তারা বলছেন যে বাংলাদেশ আসলে এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে কিন্তু দাঁড়াবে। এই যে নতুন করে যে একটি উপাধি পেল মধ্যের দেশের, এই জন্যই মূলত এই র্যালির আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের যেটি বলা হচ্ছে যে এই র্যালিতে সর্বস্তরের মানুষ অংশ নেবে এবং বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে সেই লক্ষ্যেই মূলত জনগণকে এটি জানানোর জন্যই মূলত এই র্যালিটার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই র্যালিগুলো একের পর এক সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোর পক্ষ থেকে একের পর এক র্যালিগুলো বের হচ্ছে এবং রাজশাহী কলেজে যে এই র্যালিটি বর্ণাঢ্য র্যালিটি শেষ হবে সেখানে বক্তারা যেটি বলছেন এই র্যালি থেকে আমরা শুনেছি যে বক্তারা বলছেন যে বর্তমান সরকারের এই কয়েক বছরে যে উন্নয়ন সাধন হয়েছে সেটি অন্য কোনো সরকারের ক্ষেত্রে এই উন্নয়ন সাধন করা কিন্তু সম্ভব হয়নি। সকল ক্ষেত্রে শিক্ষা প্রবৃদ্ধি থেকে শুরু করে জীবনমানের যে আমূল পরিবর্তন হয়েছে সেটি মূলত আসলে এর মধ্য দিয়ে পাই। তো সেটি বলছেন। তো এইভাবে দেখছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু এইভাবে কিন্তু র্যালি করা হচ্ছে এবং সবাই আনন্দে এই র্যালিতে অংশ নিয়েছেন এবং রাজশাহী কলেজে যে র্যালিটি শেষ হবে সেখানে যে সংক্ষিপ্ত সমাবেশ, এই সমাবেশ থেকে মূলত বাংলাদেশের যে অর্জন সেই অর্জনের সাফল্য নিয়েও কথা বলা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আফজাল আমার কাছে রাজশাহী থেকে। ভোটের পরিসংখ্যানে পাবনা 5 আসনকে নিজেদের ঘাঁটি বলে দাবি করেন বিএনপি নেতৃত্বাধীন 20 দলের নেতারা। আর কোন্দল না থাকায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করেন দলটির নেতারা। তৃণমূলে জনপ্রিয়তার বিচারে মনোনয়ন দিলে আসনটিতে জয়ের আশা করছে বড় দুই দলই। পাবনা থেকে এসএ আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাবনা 5 আসন। এখানে বরাবরই বিএনপি জামাতের আধিপত্য বেশি। নবম জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহানকে পরাজিত করে আলোচনায় আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এরপর 2014 সালের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তাই আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলতে যা বুঝি আমরা, প্রগতিশীল চিন্তা চেতনা বিশ্বাসী মানুষ এরাই এখন পাবনা নিয়ন্ত্রণ করতেছে। আগামী দিনে ইনশাল্লাহ নৌকা আবার বিজয়ী হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যাকেই মনোনয়ন দিবে, নৌকা মার্কা প্রতীক দিবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সে নৌকাকে জয়যুক্ত করব।
এ আসনে 1991 সালে জামায়াত ইসলামী, 1996 সালে বিএনপি ও 2001 সালে নির্বাচনে জামায়াত ইসলামী নিজেদের দখলে নেয়। তবে এবার এ আসনটি শরিক জামাতকে ছাড় দিতে নারাজ বিএনপি। বিএনপি নির্বাচনমুখী দল, সমগ্র বাংলাদেশে বিএনপি সাংগঠনিকভাবে গতবারের থেকে এখন অনেক সম্পূর্ণ এবং শক্তিশালী। সাংগঠনিকভাবে সবসময় শক্তিশালী ছিল, এখনো আছে, আগামীতে আরো বেশি হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আগামী দিনে পাবনার এই 5 আসনে শামসুর রহমান শিমুল বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী হবে। পাবনা 5 আসনে মোট ভোটার 4,41,000, যার মধ্যে 2,17,000 নারী ভোটার। সময় সংবাদ, পাবনা। পাবনা 5 আসন নিয়ে বিস্তারিত থাকছে আজ রাত 8টার নির্বাচন সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তুষার ঝড়ের কবলে পড়ে লং আইল্যান্ডের ওয়ানটাগ পার্কওয়েতে গাড়ি উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 4 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবারও স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কার কথা জানিয়েছে মেয়র বিল ডি ব্লাজিও। বাতাসের গতিবেগ বেড়ে দমকা হাওয়ায় বইছে 40 মাইল বেগে। প্রতি ঘন্টায় 3 ইঞ্চি করে তুষারপাত হচ্ছে। যাত্রী স্বল্পতায় লং আইল্যান্ড রেল সহ পোর্ট অথরিটি বাসও সীমিত আকারে চলাচল করছে। এমন বৈরী আবহাওয়ার কারণে শঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশি সহ প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিশোর পাঠানোর তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার সকাল থেকে শুরু হওয়া তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ আশেপাশের অঞ্চল। স্মরণকালের ভয়াবহ এই ঝড়ের কবলে পড়েছেন নিউ জার্সি, মেরিল্যান্ড, দেলোয়ার, পেনসিলভেনিয়া এবং নিউ ইংল্যান্ডের অন্তত 70 মিলিয়ন মানুষ। বুধবার বিকেল থেকে কমতে শুরু করে তাপমাত্রা, সেই সঙ্গে বইতে শুরু করে দমকা হাওয়া। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। যেখানে এখন স্প্রিং থাকার কথা, বসন্তকাল আমাদের দেশের, এখানে এখন স্নো পড়ছে এই মাসের শেষ দিকে। এটা সত্যি যে ভাববার বিষয়। স্নোটা তো আসলে খুব একটা বাচ্চাদের জন্য বা আমাদের জন্য মনে হয় না খুব একটা ভালো। আর মর্নিং টাইমে মোটামুটি কম ছিল, এখন অনেক বেশি। এ সময় তুষারপাতকে অস্বাভাবিক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন প্রবাসীরা। জলবায়ুর প্রভাবকেই কারণ হিসেবে দেখছেন তারা। আজকে থেকে তো স্প্রিং শুরু হওয়ার কথা, কিন্তু হিসাবে আজকে যে স্নোফল এটা আসলে পুরাই উল্টা। নিউ ইয়র্কের ইতিহাসে আমার মনে হয় এর আগে এরকম হয়েছে। বর্তমান যে অবস্থা আবহাওয়া, হয়তো এই কারণে হচ্ছে যে জলবায়ু পরিবর্তন বা কোনো রকম একটা সমস্যা দেখা দিতেছে। ইতোমধ্যে নিউ ইয়র্কের বিমানবন্দরগুলোতে বাতিল করা হয়েছে প্রায় 4000 ফ্লাইট। সীমিত আকারে চলাচল করছে ব্যক্তিগত গাড়ি সহ বাস ও ট্রেন। দুর্ভোগ যতটা না, তার চেয়ে উদ্বেগ আরো অনেক বেশি জনমনে। জলবায়ুর প্রভাবে ভবিষ্যতে আরো কি অপেক্ষা করছে, সেই সংখ্যাতেই শঙ্কিত সবাই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিশোর, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন উদযাপনে সারা দেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রধানমন্ত্রী। নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান। বিশ্বসেরা 10টি পরিবেশ বান্ধব পোশাক কারখানার 7টি এখন বাংলাদেশে। স্বীকৃতির অপেক্ষায় আরও 280টি প্রতিষ্ঠান। বন্দরের আশেপাশে 12টি নতুন ঘাট নির্মাণের পরিকল্পনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সুফল পেতে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন বলছেন বন্দর সংশ্লিষ্টরা। এবং মারা গেলেন মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কাকন বিবি। চলছে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।